হাসিনার সময় পুরোটা দেশই তো একটা জেলখানা ছিল। আয়না ঘরের জায়গা হচ্ছিল না, তাই জন্য জেলখানাগুলোকে সে আয়না ঘরের মতন করেই বানিয়েছে। সময়ের আন্দোলন হয়েছে, বহু বছর যাবৎ অনেকেই জেল খেটেছেন, বিরোধী অনেক নেতা নির্যাতিত হয়েছে, কিন্তু শিক্ষার্থীরা যেটা করতে পেরেছে সেটা হচ্ছে চোখের সামনে যখন দেখেছে যে নিজের বন্ধুরা মরে যাচ্ছে, তখন আর নিজের জীবনের মায়া তারা করে নাই। এই যে মায়াটা ছেড়ে দিয়ে নিঃস্বার্থভাবে দেশের জন্য দাঁড়িয়ে থাকতে পারা, ওই শক্তিটাই আমাদেরকে স্বাধীন করেছে। আর যেই দেশটা আমরা চাই, সেই দেশটা গড়তে গেলেও ওই নিঃস্বার্থ আত্মত্যাগী জায়গা থেকেই দেশটা গড়তে হবে। হিসাব নিকাশ করে কিন্তু দেশ গড়ার আসলে আমাদের সুযোগ নাই। আপনাদেরকে সেজন্য আসলে কোনো অভিনন্দনই যথেষ্ট না তো আপনাদের জন্য, কিন্তু তারপরেও আবার অভিনন্দন জানাই। একটা কথা বলি, আজকে আমরা জেলে থাকা কারাবন্দীদের কথা বলছি তো, আচ্ছা বলেন তো, হাসিনার সময় পুরোটা দেশই তো একটা জেলখানা ছিল। আপনি কথা বলতে পারতেন না, আপনি চিন্তা করতে পারতেন না, ফোনে কথা বললে বলতাম হোয়াটসঅ্যাপে করেন, হোয়াটসঅ্যাপে মানতো না বলতাম সিগন্যালে করেন, সিগন্যালে না মানলে অনেক রাতে হয়তো বা দেখা যেত আসিফ ভাই রিক্সা করে একটু অনেক রাতে আমার বাসায় আসছে একটা গোপন কথা বলার জন্য। সে গোপন কথাটা কিছুই না, যে এটা এরকম চলছে, আমরা কি করতে পারি, আমরা কেমন করে এটার প্রতিবাদ জানাতে পারি। তো আমার কাছে ওই সময়ে দেশটাকে আসলে দেশ মনে হয় নাই, আমার কাছে ওই সময় দেশটাকে না জেলখানাই মনে হতো। আমরা কয়েকজন গিয়েছিলাম আয়না ঘর দেখতে। বিদেশে কিন্তু এরকম আয়না ঘরগুলোকে আপনি সাউথ আফ্রিকাতে গেলে দেখবেন, এমনকি আমেরিকাতেও আছে। এই আয়না ঘরগুলোকে এক ধরনের জাদুঘর করে ফেলে, যাতে করে অত্যাচারী শাসকেরা কি করে অত্যাচার করত প্রজন্ম থেকে প্রজন্ম মানুষ এটা দেখতে পারে, এবং তখন বুঝতে পারে যে অত্যাচারী শাসকদের আসলে কি পরিণতি হয়। তো এই আয়না ঘরগুলো তো আমাদের সেই নিষ্ঠুর ইতিহাসের একটা অংশ। আজকে যখন এখানে বসে আয়না ঘরে থাকা অনেকের বর্ণনা শুনেছি, আজকে যখন এইখানে বসে জেলে থাকা মানুষদের বর্ণনা শুনলাম, আমার কাছে কিন্তু আয়না ঘরের সাথে জেলে থাকা মানুষের কষ্ট কোনো অংশে কম মনে হলো না। ও কিন্তু প্রত্যেকটা জেলখানাকেই আসলে আয়না ঘর বানিয়েছিল। হয়তো আয়না ঘরের জায়গা হচ্ছিল না, তাই জন্য জেলখানাগুলোকে সে আয়না ঘরের মতন করেই বানিয়েছে।